হ্যালো বন্ধুরা, ডিআইস অনলি ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ৬৬,৪৯২। হ্যাঁ, ঠিক শুনেছ। ঠিক এতজন ছাত্রছাত্রী আগামী ২৭শে সেপ্টেম্বর পিএসসির ক্লার্কশিপ পার্ট 2 তে বসতে চলেছে। অর্থাৎ লড়াইটা যথেষ্ট কঠিন। আজ এই চ্যানেলে আমরা শুরু করতে চলেছি পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 এর সাবজেক্ট ওরিয়েন্টেড ডিসকাশন। আমাদের আজকের বিষয় ট্রান্সলেশনে বেশি নম্বর তোলার সবচেয়ে সহজ পদ্ধতি। ট্রান্সলেশন পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 সহ পিএসসি মিসলেনিয়াস এবং ডব্লিউবিসিএস মেইনসের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। পিএসসি ক্লার্কশিপে 15 নম্বরের, পিএসসি মিসলেনিয়াসে 20 নম্বরের এবং ডব্লিউবিসিএস মেইনসে 40 নম্বরের ট্রান্সলেশন থাকে। সেই জন্য ট্রান্সলেশন বিষয়টিকে যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করা যায় তাহলে আমরা ফাইনাল মেরিট লিস্টের দিকে কিন্তু বেশ খানিকটা এগিয়ে থাকব। তাহলে চলো শুরু করা যাক। ট্রান্সলেশনে খুব সহজে বেশি নম্বর তুলতে হলে আমাদের 6টি ইউনিক থাম্ব রুল সম্পর্কে কিন্তু জেনে রাখতে হবে। থাম্ব রুল নাম্বার 1, ট্রান্সলেশনের জন্য প্যাসেজটিকে ভালো করে বারবার পড়তে হবে। ট্রান্সলেশনের জন্য দেওয়া প্যাসেজটিকে যদি তুমি না পড়ো তাহলে কিন্তু অন্তর্নিহিত অর্থ ঠিক করে বুঝতে পারবে না, সঠিকভাবে তাহলে ট্রান্সলেশনটিকে উঠিয়েও আসতে পারবে না এবং ট্রান্সলেশনের মান কিন্তু যথেষ্ট নেমে যাবে আর ভালো নম্বরও তুমি স্কোর করতে পারবে না। এরপর আসি থাম্ব রুল নাম্বার 2 তে। ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশনকে অ্যাভয়েড করতে হবে। ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন বা লিটারাল ট্রান্সলেশনকে কিন্তু অ্যাভয়েড করা প্রয়োজন, কিন্তু তার মানে এটা নয় যে আমরা পুরোটাই ভাবানুবাদ বা অ্যাবস্ট্রাক্ট ট্রান্সলেশন করব। অনেক জায়গাতেই তোমরা শুনে থাকবে যে অ্যাবস্ট্রাক্ট ট্রান্সলেশনের মান অনেক উন্নত করে, কিন্তু আমরা মনে করি লিটারাল ট্রান্সলেশন এবং ফ্রি বা অ্যাবস্ট্রাক্ট ট্রান্সলেশনের মেলবন্ধনই তোমাদের ট্রান্সলেশনের মানকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তোমাদের একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই। ধরো একটা লাইন আছে, আমি একটা ঘটনা বলছি যখন আমি ক্লাস 4-এ। এবার আমি যদি লাইনটির ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেট করি তাহলে হয় আই অ্যাম টেলিং অ্যান ইনসিডেন্ট when I was in 4th স্ট্যান্ডার্ড। কিন্তু আমি যদি ফ্রি ট্রান্সলেশন আর লিটারাল ট্রান্সলেশনকে একসাথে করে মিলিয়ে করি তাহলে হবে ইট ইজ অ্যান ইনসিডেন্ট when I was in 4th স্ট্যান্ডার্ড, যেটা শুনতেও ভালো লাগে এবং পরীক্ষার খাতায় বেশি নম্বর তুলতেও কিন্তু সাহায্য করে। এরপর আসি থাম্ব রুল নাম্বার 3 তে। হার্ড ওয়ার্ড বা কোনো কঠিন ওয়ার্ডকে ব্যবহার করা থেকে কিন্তু বিরত থাকতে হবে। ট্রান্সলেশনে দাঁত ভাঙা শব্দের ব্যবহার তুমি যত কম করবে ততই ট্রান্সলেশনের মান কিন্তু বৃদ্ধি পাবে। আমাদের অনেকের এই ভুল ধারণা আছে যে কঠিন শব্দের প্রয়োগ করলে ট্রান্সলেশনে বোধহয় অনেক নম্বর পাওয়া যায়, কিন্তু সহজভাবে সহজ শব্দ যদি তুমি প্রয়োগ করো তাহলে ট্রান্সলেশনটি যেমন পড়তেও ভালো লাগবে তেমন অনেক নম্বরও তুমি কিন্তু স্কোর করতে পারবে। একটা উদাহরণ দিয়ে বলি, অমিত বাবু অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও জাঁকজমকহীন জীবনযাপন করেন। আমি যদি নর্মালি করি, দো অমিত বাবু হ্যাজ এনাফ ওয়েলথ হি লিডস আ নর্মাল লাইফ। এবার দেখো আমি একটা বেশ কঠিন শব্দ প্রয়োগ করলাম। কি করলাম? দো অমিত বাবু হ্যাজ এনাফ ওয়েলথ হি লিডস অ্যান আনঅস্টেন্টেশিয়াস লাইফ। বেশ বড়সড় গুরুগম্ভীর একটা শব্দ, কিন্তু এটা ইউজ করার কোনো দরকার নেই। তুমি নর্মাল শব্দ নর্মাল ভাবে সেন্টেন্সে প্রয়োগ করো। এরপর আসি থাম্ব রুল নাম্বার 4-এ, গ্রুপ ভার্বস এবং ইডিয়ামস এর ব্যবহার। ট্রান্সলেশনে যদি ভালো নম্বর তুলতে চাও তাহলে কিন্তু ইডিয়ামস এবং গ্রুপ ভার্বস তোমাদেরকে ব্যবহার করতে হবে। ইডিয়ামস এবং গ্রুপ ভার্বস এর সঠিক প্রয়োগ তুমি যদি করতে পারো তাহলে কিন্তু সেটা ট্রান্সলেশনের মানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই,
আমি যেতে পারছি না, কারণ বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এটা কি হবে? I cannot go because it is raining heavily at the outside. এবার দেখো আমি এখানে একটা ইডিয়াম পুট করব। I cannot go because it is raining cats and dogs at the outside. আমি হেভিলির পরিবর্তে ক্যাটস অ্যান্ড ডগস ব্যবহার করলাম। দেখো সেন্টেন্সটা কিন্তু দেখতে সুন্দর লাগছে আর পড়তেও বেশ ভালো লাগছে। এরপর আসি সবথেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্টে, গ্রামার সম্পর্কে ধারণা। ইংলিশ গ্রামার সম্পর্কে কিন্তু তোমাদের একটা সূক্ষ্ম ধারণা থাকতে হবে, আর সেটাকে সঠিকভাবে কিন্তু তোমাকে ব্যবহারও করতে হবে। সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক রাখতে হবে। এবার বলো একটা সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোথায় দিচ্ছ, কোথায় প্রেজেন্ট পারফেক্ট দিচ্ছ, কোথায় তুমি ফিউচার দিচ্ছ, এগুলো কিন্তু তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। আমি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দিচ্ছি। ধরো ছোট শিশুটি মাঠে খেলছে। এখানে সাবজেক্ট কি? ছোট শিশু। কি যোগ করব? ইজ যোগ করব, আর ভার্বের সাথে আমি আইএনজি যোগ করব। তাহলে কি হলো? দ্য লিটল চাইল্ড ইজ প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। বা ধরো প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টে তুমি হ্যাজ অথবা হ্যাড বা হ্যাজ আনবে। তাহলে তুমি সেখানে কি করবে? ভার্বের সাথে যে ভার্বের ৩ নম্বর ফর্মটা আছে তুমি সেখানে সেটা পুট করবে। তুমি যদি এবার পাস্ট ফর্ম সেখানে পুট করে দাও তাহলে কিন্তু তোমার নম্বর কাটা। যেমন ধরো সে তার প্রাতরাশ করে নিয়েছে। এটা কি হবে? হি হ্যাজ টেকেন হিজ ব্রেকফাস্ট। আমি এখানে টেকের পার্টিসিপল ফর্মটা ব্যবহার করলাম, টেকেন। বা ধরো সুইটেবল প্রিপোজিশন, বাড়িটা বিক্রি হবে। এটা আমি কি করব? দ্য হাউস ইজ ফর সেল। দেখো আমি এখানে একটা সুইটেবল প্রিপোজিশন ইউজ করেছি, ফর। বা ধরো কনজাংশন, কোথায় আইদার অর, কোথায় নাইদার নর, কোথায় বাট, কোথায় অ্যান্ড হবে, এগুলোও কিন্তু ঠিকমতো জানতে হবে। এবার আসি নেক্সট থাম্ব রুলে, সঠিক শব্দের সঠিক ব্যবহার বা প্রয়োগ। সঠিক জায়গায় সঠিক শব্দের প্রয়োগ ট্রান্সলেশনে বেশি নম্বর তোলার কিন্তু চাবিকাঠি, এবং তার জন্য চাই প্রচুর স্টক অফ ওয়ার্ডস। কোন জায়গায় কোন শব্দ ভালো করে লাগালে পরে সেটা দেখতে সুন্দর লাগবে সেটা কিন্তু তোমাকে রপ্ত করতে হবে। তার জন্য প্রতিদিন নিউজ পেপারটাকে ভালো করে পড়ো। এতে তোমাদের ভোকাবুলারি কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হবে, আর সেন্টেন্স কনস্ট্রাকশন সম্পর্কেও একটা সম্যক ধারণা হবে। তাছাড়া নরমান লুইসের ওয়ার্ড পাওয়ার মেড ইজি বলে একটা বই আছে, সেটা যদি কারোর কাছে থাকে তাহলে তো সোনায় সোহাগা, কারণ কোন সিচুয়েশনে আমরা কোন ওয়ার্ড ইউজ করব এই বইটিতে তার সবচেয়ে সুন্দর ডেমনস্ট্রেশন কিন্তু দেওয়া আছে। এই হলো ৬টি থাম্ব রুল, যেটা তুমি যদি মেনটেন করতে পারো তাহলে ক্লার্কশিপ পার্ট 2 তে ট্রান্সলেশনে 15 নম্বরের মধ্যে 12-13 তো তুমি সহজেই পেয়ে আসতে পারবে। এবার চলো দেখে নিই একটা ট্রান্সলেশনকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। ট্রান্সলেশন নাম্বার 1, আমি একটা এখানে ট্রান্সলেশন তুলে দিয়েছি, তো এবার সেটাকে ভেঙে ভেঙে আমি তোমাদের কাছে বলছি। দেখো, ছাদে বসে দেখছি রাত্রির আকাশ। এটা কি হবে? সিটিং অন দ্য রুফ আই অ্যাম ভিউইং। দেখছি মানে তোমরা আগে দেখে নিলে যে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে তুমি আইএনজি যোগ করে দাও ভার্বের সাথে। তাহলে সিটিং অন দ্য রুফ আই অ্যাম ভিউইং, কি দেখছি? রাত্রির আকাশ, দ্য স্কাই অফ নাইট। তাহলে সিটিং অন দ্য রুফ আই অ্যাম ভিউইং দ্য স্কাই অফ নাইট। একটানা দুঃসহ বৈশাখ, একটানা মানে কন্টিনিউয়াস, ইট ইজ আ কন্টিনিউয়াস। দুঃসহ, তারপর ধরো অসহ্য, এগুলোর মানে হচ্ছে ইনটলারেবল। ইট ইজ আ কন্টিনিউয়াস ইনটলারেবল বৈশাখ। নেক্সট সেন্টেন্স দেখো, শুকিয়ে যাওয়া টবের ফুল গাছটি দাঁড়িয়ে আছে অন্ধকার কোণে শিয়ালদা স্টেশনের পকেটমার ছেলেটির মতো। শুকিয়ে যাওয়া, ড্রাইড, অলরেডি শুকিয়ে গেছে তাই আমি ড্রাইড বললাম। দ্য ড্রাইড ফ্লাওয়ার প্ল্যান্ট ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডার্ক কর্নার জাস্ট লাইক পিকপকেট বয় অফ শিয়ালদা স্টেশন। নেক্সট সেন্টেন্স,
বৃষ্টির প্রতীক্ষা করছে সমস্ত শহর। সমস্ত শহর দ্য এন্টায়ার সিটি। দ্য এন্টায়ার সিটি যেহেতু কন্টিনিউয়াস টেন্স, ওয়েটিং, প্রতীক্ষা মানে ওয়েট করা, তো আমি কি করলাম, ইজ ওয়েটিং ফর রেইন। নেক্সট সেন্টেন্স, খণ্ড খণ্ড সাদা মেঘ অবিশ্রান্ত গতিতে উড়ে যাচ্ছে। দ্য লাম্পস অফ হোয়াইট ক্লাউড, খণ্ড খণ্ড মানে লাম্পস, দ্য লাম্পস অফ হোয়াইট ক্লাউড আর সেইলিং রেস্টলেসলি, অবিশ্রান্ত মানে রেস্টলেসলি। নেক্সট, রাত্রির ঘন নীল আকাশপথে কোথায় উড়ে যাচ্ছে? অ্যাক্রস দ্য ডেন্স ব্লু স্কাই অফ নাইট। এরপর নেক্সট সেন্টেন্স, যেন অতিকায় ম্যাজিক লণ্ঠনের ছবি। ইট ইজ অ্যাজ ইফ দ্য পোর্ট্রেট অফ জাইগান্টিক ম্যাজিক ল্যান্টার্ন, লণ্ঠন মানে হলো ছবি। এই মেঘের দল, দিস গ্রুপ অফ ক্লাউডস, দিস হলো THESE, দিস গ্রুপ অফ ক্লাউডস বিরামহীন গত দুরাত ধরেই চলছে, হ্যাজ বিন কন্টিনিউয়াসলি ফ্লোটিং ফর লাস্ট 2 days। আমি এখানে কন্টিনিউয়াসলি লিখেছি, আগে অবিশ্রান্ত মানে রেস্টলেসলি লিখেছি, তো দুটো একই না লিখে এখানে কন্টিনিউয়াসলি লিখলাম। এবার যেন মিছিল, ইট ইজ অ্যাজ আ প্রসেশন, মিছিল মানে প্রসেশন তোমরা সবাই জানো। 47 সালের সীমান্ত পেরিয়ে আসা উদ্বাস্তুদের, অফ দ্য রিফিউজিস ক্রসিং দ্য বর্ডার ইন 1947। নেক্সট সেন্টেন্স, এই লম্বাটে মেঘটি আমার ঠাকুরদা। দ্য টলিশ ক্লাউড, লম্বাটে মানে হলো টলিশ, দ্য টলিশ ক্লাউড ইজ মাই গ্র্যান্ডফাদার। ওই দ্রুতগামী মেঘটি আমার বাবা। দ্রুতগামী মানে সুইফট, মানে আমরা বলি ছেলেটি খুব দ্রুত কাজ করে, তো সুইফট কাজ করে, তো সেরকম সুইফট, দ্য সুইফট ক্লাউড ইজ মাই ফাদার। ওই পিছিয়ে পড়া ক্লান্ত মেঘটি আমার মা। দ্য টায়ার্ড লিঙ্গারিং ক্লাউড ইজ মাই মাদার। লিঙ্গারিং মানে পিছিয়ে পড়া, টায়ার্ড মানে তো ক্লান্ত, তোমরা সবাই জানো, তো দ্য টায়ার্ড লিঙ্গারিং ক্লাউড ইজ মাই মাদার। এই হলো একটা ট্রান্সলেশন। ট্রান্সলেশন নাম্বার 2 তে আসছি। দেখো এখানেও তুমি আগে দেখে নেবে যে টেন্সটা কি আছে। প্রথম সেন্টেন্স পড়লেই তুমি বুঝে যাবে। চিত্তরঞ্জনের পিতা অনেক ঋণ করে দেউলিয়া হয়েছিলেন। পাস্ট টেন্স তুমি বুঝেই গেলে। চিত্তরঞ্জনের পিতা, চিত্তরঞ্জনস ফাদার, কি করেছিলেন? টেকিং মেনি লোনস, অনেক ঋণ করে দেউলিয়া হয়েছিলেন। বিকেম ব্যাংক্রাফট, ব্যাংক্রাফট মানে দেউলিয়া। চিত্তরঞ্জনস ফাদার টেকিং মেনি লোনস বিকেম ব্যাংক্রাফট। নেক্সট সেন্টেন্স, চিত্তরঞ্জন তার উপার্জিত অর্থে, চিত্তরঞ্জন উইথ হিজ আর্নড মানি কি করলো? সেই সব ঋণ শোধ করেন। রিপেইড অল দোজ লোনস, দোজ THOSE, অল দোজ লোনস। বিচারপতি ফ্লেচার খুব প্রশংসা করেন। জাস্টিস মানে হলো বিচারপতি, আর ফ্লেচার একজনের নাম, তো জাস্টিস ফ্লেচার প্রেইজড হিম, প্রশংসা করা মানে প্রেইজড, প্রেইজড হিম ভেরি মাচ, তার এই কার্যের জন্য, ফর হিজ ওয়ার্ক। নেক্সট সেন্টেন্স, ঋণ শোধ হওয়ার পর, আফটার রিপেইং দ্য লোন, কি করলেন? তিনি প্রায় প্রতিদিন, হি অলমোস্ট এভরিডে, প্রচুর দান করতেন। ইউজ টু ডোনেট আ হিউজ অ্যামাউন্ট, এই করতেন, খেতেন, যেতেন এগুলো ব্যবহার করতে আমরা ইউজ টু বলে থাকি। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, এমন উদার দানের তুলনা পাওয়া যায় না। দেয়ার ইজ নো কম্প্যারিজন অফ সাচ ডোনেশন। 1920 সালে মহাত্মা গান্ধীর আহ্বানে, ইন 1920, ইন রেসপন্স অফ মহাত্মা গান্ধী's কল, ভোগ সম্পদ ত্যাগ করে, লিভিং হিজ ওয়েলথ, বলেছিলাম যে করে খেয়ে গিয়ে এগুলো যখন থাকে তখন ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করবে, তাহলে লিভিং হিজ ওয়েলথ কি করলেন? চিত্তরঞ্জন দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেন। চিত্তরঞ্জন ডিভোটেড হিমসেলফ, ডিভোটেড মানে নিয়োজিত করা, ডিভোটেড হিমসেলফ ইন দ্য সার্ভিস অফ কান্ট্রি। দেশবাসী তাকে দেশবন্ধু আখ্যায় সম্মানিত করলো। দ্য কান্ট্রিমেন অনার্ড হিম, সম্মানিত করলো মানে অনার্ড হিম, দেশবন্ধু, এটা হচ্ছে কোটের মধ্যে থাকবে দেশবন্ধু। এই হলো ট্রান্সলেশন 2।
এবার আসি ট্রান্সলেশন 3 তে। এখানেও তোমরা আগেটাকে দেখে নেবে যে কি টেন্সে আছে। দেখো, হাসপাতালের বিছানায় কোমায় আচ্ছন্ন শিশু ইফতেসাম। পড়ে খুব একটা বোঝা গেল না যে কি টেন্সে আছে। নেক্সট আরেকবার পড়ে নাও। ঝোপের ভেতর পড়ে আছে 7 বছরের নিষ্পাপ শিশু যশের মৃতদেহ। এটা পড়ে তোমরা বুঝতে পারলে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে সেভাবে করেই আমরা এগোবো। তাহলে প্রথম সেন্টেন্সে সাবজেক্ট কি? দ্য বেবি নেমড ইফতেসাম। বেবি নেমড বা কল্ড যাই বলো না কেন, দ্য বেবি নেমড ইফতেসাম। কোমায় আচ্ছন্ন, ইজ কোম্যাটোজ ইন কোমা। কোম্যাটোজ মানে হলো আচ্ছন্ন। আচ্ছন্ন মানে এনভেলপড হয়, কিন্তু সেটার থেকে কোম্যাটোজ বললে একটু বেশি দেখতে ভাল লাগে। যা হোক একটা কিছু দিয়ে দিলাম সেটা করলে তো হবে না, একটু দেখার সৌন্দর্যটাও থাকতে হবে। তো সেই কারণে আমি কোম্যাটোজ দিলাম। তোমরাও আচ্ছন্ন মানে মনে রাখবে কোম্যাটোজ। হাসপাতালের বিছানায়, কোথায়? ইন দা হসপিটাল বেড। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? দ্য বেবি নেমড ইফতেসাম ইজ কোম্যাটোজ ইন কোমা ইন দা হসপিটাল বেড। নেক্সট সেন্টেন্স, ঝোপের ভেতর পড়ে আছে 7 বছরের নিষ্পাপ শিশু যশের মৃতদেহ। এখানে দেখে নাও আগে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট তুমি দেখে নিলে যশের মৃতদেহ, দ্য ডেড বডি অফ যশ। তার পরিচয়টা কি? দ্য ইনোসেন্ট চাইল্ড অফ 7 ইয়ার্স ইজ লাইং ইন দ্য বুশ। বুশ মানে ঝোপ, তোমরা সবাই জানো। দ্য ডেড বডি অফ যশ, দ্য ইনোসেন্ট চাইল্ড অফ 7 ইয়ার্স ইজ লাইং ইন দ্য বুশ। নেক্সট, কাটা ঘুড়িটা অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। দ্য ফ্লাইট কাইট ইজ টসিং ইন ইনটলারেবল পেইন। ইনটলারেবল মানে হচ্ছে অসহ্য, টলারেবল মানে সহ্য করা যায় যেটা, ইনটলারেবল মানে যেটা সহ্য করা যায় না। নেক্সট সেন্টেন্স, তিত্তির করে কাঁপছে উদ্ভ্রান্ত শরীর। উদ্ভ্রান্ত শরীর মানে হলো ওয়ান্ডার্ড বডি। ইজ ট্রেমলিং, এখানে কাঁপছেকে আমি ট্রেমলিং ইউজ করলাম। শেকিংও ব্যবহার করতে পারতাম, কিন্তু শেকিংটা না বলে ট্রেমলিংটাই দেখতে বেশি সুন্দর লাগছে, তাই আমি ট্রেমলিং বললাম। তিত্তির করে মানে মাইল্ডলি। নেক্সট সেন্টেন্স, ওর অবসান নেই। হি হ্যাজ নো রেস্ট। তারপর জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতি, জঙ্গল থেকে বেরিয়ে ছুটছে হাতি। দ্য এলিফ্যান্টস আর রানিং কামিং আউট ফ্রম দ্য জঙ্গল। এখানে দেখো কন্টিনিউয়াস টেন্স, তাই জন্য আমি ভার্বের সাথে আইএনজি যোগ করলাম। দ্য এলিফ্যান্টস আর রানিং কামিং আউট ফ্রম দ্য জঙ্গল। দুরন্ত গতিবেগে ছুটছে ট্রেন। দ্য ট্রেন ইজ রানিং ইন টেরিবল স্পিড। দুরন্ত গতিবেগে মানে হচ্ছে টেরিবল স্পিড। নেক্সট সেন্টেন্স, প্রচন্ড ধাক্কা। দেয়ার ইজ আ ম্যাসিভ কলিশন। নেক্সট, ছিটকে পড়ল বিশাল দেহি। দ্য এনরমাস বডি হ্যাজ বিন থ্রোন অফ। বিক্ষিপ্তভাবে বা ছিটকে পড়া মানে হচ্ছে থ্রোন অফ। তা আমি এনরমাস, আমি হিউজ বডি ব্যবহার করলাম না, আমি এনরমাস একটা সুন্দর ওয়ার্ড ইউজ করলাম। দ্য এনরমাস বডি হ্যাজ বিন থ্রোন অফ। নেক্সট সেন্টেন্স, গন্ডার ও তার শাবক শস্য খেতে তাড়া খেয়ে ছুটে পালাচ্ছে জঙ্গলের দিকে। কে ছুটে পালাচ্ছে? গন্ডার এবং তার শাবক। দ্য রাইনো অ্যান্ড ইটস বেবি, কোথায়? ইন দ্য ক্রপ ফিল্ড, শস্য খেতে। বিং ড্রিভেন অ্যাওয়ে, তাড়া খেয়ে। কোথায় যাচ্ছে? আর রাশিং মানে ছুটে যাওয়া, টুয়ার্ডস দ্য জঙ্গল। এই হলো 3 নম্বর ট্রান্সলেশন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ দেওয়া আছে হিন্টস সহ কয়েকটা প্র্যাকটিস ট্রান্সলেশনের। তোমরা সেগুলো সলভ করার চেষ্টা করো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ডাউটস বা কি কি প্রবলেমস আছে। পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 এ আরো অনেক ভিডিও আসতে চলেছে আমাদের ইউটিউব চ্যানেলে। সেগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।